আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 6 ডিসেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 1 বরাক থেকে 2 মন্ত্রিসভায় কৌশিক কৃষ্ণেন্দু, অবশেষে মন্ত্রী প্রশান্ত, উজানের রূপেশ গোয়ালাও। ডলু ইস্যুতে রাজ্যসভায় মিশনকে টুকলেন সাংসদ সুস্মিতা। মন্ত্রীর খবর পেয়ে বাজি ফাটিয়ে উল্লাস কৃষ্ণেন্দুর স্ত্রীর, পাতারকান্দিতে খুশির জোয়ার। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের নাম উজ্জ্বল করলো দীক্ষা, এপিএসসি পরীক্ষায় 8ম স্থানে। মহারাষ্ট্রের 31তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেবেন্দ্র ফড়নবিসের। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন মনমোহন। সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বেড়ে 33। এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বাঘের আতঙ্ক। এবারে শুনুন বিস্তারিত খবর। বুধবারই প্রথম ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজেই। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ইঙ্গিতেই শিলমোহর দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বরাক উপত্যকা থেকে 2 জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে, কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন মন্ত্রিসভায় 1, 2 বা 3 জনকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে কার্যক্ষেত্রে দেখা গেল সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 4 জন। কৃষ্ণেন্দু কৌশিক ছাড়াও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে ডিব্রুগড়ের প্রবীণ বিধায়ক প্রশান্ত ফুকন ও ডুমডুমার রূপেশ গোয়ালাকে। আগামী শনিবার নতুন মন্ত্রীরা শপথ নেবেন। বাঙালি হিন্দু হিসেবে কৃষ্ণেন্দু পালের অন্তর্ভুক্তির সম্ভাবনা গোড়া থেকেই উজ্জ্বল ছিল, তবে কৌশিক রায়ের অন্তর্ভুক্তিতে খানিকটা চমক রয়েছে। অবশ্য লক্ষ্মীপুরের প্রথমবারের বিধায়ক কৌশিক তার কর্মদক্ষতার সুবাদে গোড়া থেকেই অলিখিত মন্ত্রী হিসেবে বরাক উপত্যকায় পরিচিত হয়ে গেছেন। এই দৃষ্টিকোণ থেকে তার অন্তর্ভুক্তিতে সেভাবে চমক নেই বললেও অত্যুক্তি হবে না। সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব বলেছিলেন, বরাক থেকে 2 জনকে মন্ত্রিসভায় নেওয়া হলেও আশ্চর্যের কিছু নেই। এই আবহে বৃহস্পতিবার সকালে মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন সঞ্জয় কিষান। তবে সঞ্জয়ের স্থলাভিষিক্ত যে রূপেশ গোয়ালা হতে চলেছেন সেটা তখনই বোঝা গিয়েছিল, এবং সেটাই হয়েছে। এদিন সন্ধ্যা 5টা নাগাদ কৌশিককে ফোন করে জানানো হয়েছে যে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে 4 নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। উল্লেখ করার মতো বিষয় হলো, দীর্ঘদিন পর বরাক থেকে 2 জনকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলো। পরিমল শুক্লবৈদ্য গত লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে রাজ্য মন্ত্রিসভায় বরাকের কোনো প্রতিনিধি নেই। পরিমল বিজেপি সরকারের 2টি কার্যকালে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করে আসছিলেন, ফলে মন্ত্রিত্ব নিয়ে বরাক উপত্যকার দল তথা জনগণের মধ্যে কৌতূহল ছিল। অন্যদিকে বিজেপিতে আদি বনাম নব্যলবির চাপান উত্তরের আবহে প্রশান্ত ফুকনের মন্ত্রিত্ব প্রাপ্তির তাৎপর্যের 2006 সাল থেকে টানা ডিব্রুগড় কেন্দ্রের প্রতিনিধিত্ব করলেও প্রবীণ এই বিজেপি নেতার কপালে এতদিন মন্ত্রিত্বের শিখে ছেড়েনি। কংগ্রেসের সুদিনের সময় উজানে একা কুম্ভের মতো লড়াই করে বিজেপির পতাকা উড়িয়ে রেখেছিলেন প্রশান্ত। তবে 2016 সালে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় এলেও মন্ত্রিত্ব অদূরাই থেকে যায় প্রশান্তের। এ নিয়ে তার ক্ষোভ ছিল, একাধিকবার তার ক্ষোভের কথা পরোক্ষে বুঝিয়েছেন। অবশেষে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে হিমন্ত বিশ্ব এক ডিলে বেশ কয়েকটি পাখি মেরেছেন। একদিকে আদি রবিকে বার্তা দিয়েছেন, দ্বিতীয়ত উজানে লোকসভা নির্বাচনে বিজেপির ভোট প্রাপ্তিতে যে বাটার টান লক্ষ্য করা গিয়েছিল সেটাও প্রতিহত করা হলো। পাশাপাশি বর্ণ হিন্দু ও আহোম গোষ্ঠীকে একটি ইতিবাচক বার্তা হিমন্ত বিশ্ব দিয়ে রাখলেন। উজান আসামের চা বাগানের দুর্গ অক্ষত রাখতে চা জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা তথা চা মজদুর সংঘের সভাপতি রূপেশ গোয়ালাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রূপেশ গোয়ালার মন্ত্রিসভায় স্থান নিশ্চিত হয়। মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন মন্ত্রী সঞ্জয় কিষান। এদিকে দুবারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায় বরাকের কোনো প্রতিনিধি ছিলেন না। তাছাড়া বাঙালি হিন্দু কোনো মন্ত্রীও নেই। এ নিয়ে গোড়া থেকে হিমন্ত বিশ্ব বলে এসেছেন যে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হলে বরাক থেকে 1 জনকে মন্ত্রী করা হবে। এই আবহে পাতারকান্দির 2বারের বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব প্রাপ্তি মোটামুটি নিশ্চিতই ছিল। তাছাড়া লোকসভা নির্বাচনে করিমগঞ্জে বিজেপির আলৌকিক জয়ের নেপথ্য কারিগর কৃষ্ণেন্দু, তার পাতারকান্দিতে দল যে লিড পেয়েছে এর সুবাদেই 2 লক্ষ মুসলিম ভোট বেশি থাকার পরও জিতে বেরিয়ে এসেছেন বিজেপির কৃপনাথ মালা। অন্যদিকে 2021 সালে বিজেপি বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসার পর মুখ্যমন্ত্রী কে হবেন
সর্বানন্দ সোনোয়াল না হিমন্ত বিশ্ব, এ নিয়ে চাপানুতর শুরু হয়েছিল। সে সময় কৌশিক রায় প্রথম বিধায়ক, যিনি প্রকাশ্যে হিমন্ত বিশ্বকে মুখ্যমন্ত্রী চেয়ে বিবৃতি দিয়েছিলেন। প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হওয়ার পরও সেই সময় থেকে তিনি হিমন্ত বিশ্বের ঘনিষ্ঠ বৃত্তে নিজের জায়গা করে নিয়েছিলেন। ডিলিমিটেশনের রূপরেখা তৈরি করার দায়িত্ব মূলত তার উপরে ছেড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং এই দায়িত্ব পরিকল্পনা অনুযায়ী পালন করে হিমন্ত বিশ্বের আরো কাছের মানুষ হয়ে ওঠেন কৌশিক। মূলত তাপাঙ্গের বাসিন্দা হলেও কৌশিক কংগ্রেসের এক সময়কার দুর্গ হিসেবে পরিচিত। লক্ষ্মীপুর থেকে বিপুল ভোটে জিতে এসেছেন, অবশেষে এবার মন্ত্রীও হলেন। অপরদিকে কাছাড়ের ডলুর গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে চর্চায় সরগরম হয়ে উঠল সংসদের উচ্চ কক্ষ। রাজ্যসভা বিজেপির নব্য সাংসদ মিশন রঞ্জন দাসকে টুকতে গিয়ে কেন্দ্র সহ হিমন্ত বিশ্ব শর্মার আসাম সরকারকেও এক হাত নেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। ভারতীয় বায়ুযান বিধেয়ক বিল নিয়ে চর্চার সময় শাসক দলের সাংসদ মিশনবাবু ঘটনাচক্রে ডলুর নির্মীয়মান গ্রিনফিল্ড এয়ারপোর্টের প্রসঙ্গ টানেন। জানান, এই এয়ারপোর্ট হলে কতটা সুবিধা হবে পিচ্চি পোড়া বরাকের মানুষের। ডলু প্রসঙ্গের সুযোগ নিয়ে পাল্টা দেন সুস্মিতাও। তিনি বলেন, গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করতে গিয়ে বুলডোজার চালিয়েছে সরকার, শ্রমিকদের সর্বশান্ত করেছে, কোনো ক্ষতিপূরণ দেয়নি আজ অবধি। সুস্মিতা বলেন, আমিও উন্নয়নের পক্ষে, চাই এয়ারপোর্ট হোক, কিন্তু মানুষের শ্রম আর ঘামের উপর দিয়ে লক্ষ লক্ষ সবুজ নষ্ট করে বুলডোজার চালিয়ে যদি উন্নয়ন করতে হয় তবে আমি এর বিরোধিতা করি। সুস্মিতার জাজালো বক্তব্যে এদিন সরগরম হয়ে উঠেছিল রাজ্যসভা। প্রসঙ্গত, এদিন 90 বছরের পুরনো এয়ারক্রাফট অ্যাক্ট 1934কে ইতিহাসের পাতায় ঢুকিয়ে দিয়ে সংসদে পাশ হয় ভারতীয় বায়ুযান বিধেয়ক আইন। প্রথা মেনে এই আইন পাশের আগেই শাসক বিরোধী উভয় পক্ষকে চর্চায় ডেকেছিলেন রাজ্যসভার দায়িত্বপ্রাপ্ত স্পিকার ঘনশ্যাম তিওয়ারি। বক্তব্য রাখার সুযোগ পেয়ে মিশন রঞ্জন স্বভাবতই প্রভাবশালী বিলের ভূয়সী প্রশংসা করেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বিভিন্ন কাজের। তাতেই উল্লেখ করেন শিলচরের নির্মীয়মান ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টের কথা। মিশন বলেন, শিলচরে একটা এয়ারপোর্ট রয়েছে, তবে তা বায়ুসেনার, ফলে বরাক উপত্যকার জন্য বিকল্প একটি বড়সড় বিমানবন্দরের খুব প্রয়োজন ছিল। আসাম সরকার এই এয়ারপোর্টের প্রয়োজনীয়তা অনুভব করেই জমি বরাদ্দ করে এবছরই তার সাইট ক্লিয়ারেন্স করে দিয়েছে কেন্দ্র। শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব এ নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। আশা করছি শীঘ্রই আমরা নতুন এক যা চকচকে বিমানবন্দর পাবো। এদিকে সুস্মিতার বক্তব্য রাখার সুযোগ এলে তিনি ভারতীয় বায়ুযান বিধেয়ক বিলের বিরোধিতা করেন, আর প্রসঙ্গক্রমে টেনে আনেন ডলুর কথাও। শুনান, উন্নয়ন আমিও চাই, বরাকে চাই আরো একটি এয়ারপোর্ট, কিন্তু এই উন্নয়ন যদি দুস্থ মানুষের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে হয় সেটা কখনো মেনে নেব না। এই বিজেপি সরকার বলেছিল যারা চপ্পল পায়ে চলে তারাও একদিন বিমান সফর করবে, আগে নিজেদের এই কথা রাখুক সরকার। বিমান সফর এখনো সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে, ভাড়ায় কোনো নিয়ন্ত্রণ নেই, অথচ সরকার বেসরকারীকরণের দিকে ঝুঁক নিয়ে এই বিমান পরিষেবা উচ্চবিত্তদের ঝুলিতে ভরে দিয়েছে। এসব কখনো মেনে নেওয়া যায় না। ডলুতে কি ঘটেছে সেটা গোটা দেশ জানে। অপরদিকে মন্ত্রীর খবর পেয়ে বাজি ফাটিয়ে উল্লাস কৃষ্ণেন্দুর স্ত্রীর, পাতারকান্দিতে খুশির জোয়ার। দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে রাজ্যের মন্ত্রিসভায় স্থান করে নিলেন পাতারকান্দির টানা দুইবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এতে খুশির শ্রীভূমি জেলা পাতারকান্দি, রামকৃষ্ণনগর, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর বিধানসভার দলীয় কর্মকর্তা সহ অনেকেই ভীষণ খুশি। আনন্দে নিজে বাজি ফাটিয়ে উল্লাস বিধায়ক সহধর্মিনীর। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বৃহত্তর পাতারকান্দি কেন্দ্রের সর্বত্র দলীয় কর্মী সমর্থক মহলে এক আনন্দের জোয়ার বইছে। এদিন সন্ধ্যা বিধায়ক কৃষ্ণেন্দু পাতারকান্দি মন্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে মিলিত হন। বিধায়ক পত্নী মধুমিতা পালকে বাজি ফাটিয়ে উল্লাস করতে দেখা যায়। একইভাবে বাজারে চূড়াতে দলীয় কর্মীরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে আনন্দ জাহির করেছেন। পরে মর্মে কথা বলতে গিয়ে বালি পিপলা জিপির প্রাক্তন সভাপতি মিলন কুমার দাস বলেন, আজ পাতারকান্দির জন্য নতুন ইতিহাস সৃষ্টি হলো। আমাদের বিধায়ক মন্ত্রী হতে চলেছেন, তাই লুয়াইরপুয়া মন্ডলের সকল কার্যকর্তা অনেক খুশি। আগামী দিনে আমরা আরো এগিয়ে যেতে পারবো। পরিশেষে তিনি মুখ্যমন্ত্রী হিমন্তকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন বাজারিছড়ার নেতাজি সংঘের সাধারণ সম্পাদক অমিত দেব ভাবি মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে কালাচড়া বাজার এলাকায় দলীয় কর্মীরা লাড্ডু বিতরণ করেছেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলীয় কার্যকর্তা অলোক দে, অনুপ দে, সিদ্ধার্থ দাস,
রাজকুমার দাস, লেবুদেব, ভৃত্যিশ দেশ, পাপাইনাগ, পার্থনাগ, রতন চক্রবর্তী, অনুপম মালাকার, বিদুর সিংহ প্রমুখ। অপরদিকে শ্রীভূমির নাম উজ্জ্বল করল দীক্ষা, এপিএসসি পরীক্ষায় 8ম স্থানে। আসাম লোকসেবা আয়োগের পরীক্ষায় 8ম স্থান দখল করেছে শ্রীভূমি জেলার দীক্ষা সরকার। দরিদ্র পরিবারের দীক্ষা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পিতৃহারা দীক্ষা শহরের মহর্ষি বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর গুয়াহাটিতে পাড়ি দেন। সেখানে পড়াশোনা করতে থাকা অবস্থায় আসাম লোকসেবা আয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। এ ব্যাপারে তার মা বেবি সরকার জানিয়েছেন, দীক্ষা ছোটবেলা থেকেই খুব ঈশ্বর বিশ্বাসী। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা তার। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর প্রথমে দীক্ষা বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। সে সময় শ্রী শ্রী ঠাকুরের উত্তরসূরি অভিনেতা তাকে গুয়াহাটিতে এসে পড়াশোনা করতে বলেন। সেই নির্দেশ অনুযায়ী গুয়াহাটিতে পড়াশোনা করতে আসেন দীক্ষা। এরপর ইউপিএসসি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, কিন্তু অবিন দাদা পুনরায় তাকে বাধা দেন, বলেন আসাম লোকসেবা আয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে। এমনকি তিনি নিজে দীক্ষার পথ প্রদর্শক হিসাবে ছিলেন, সহায়তা করেছেন, ফলে আজ সাফল্য হয়েছেন দীক্ষা। মেয়ের এই সাফল্যে উৎফুল্লিত অঙ্গনওয়াড়ি কর্মী মা বেবি সরকার। শহরের ডাকবাংলো রোডের এক বাড়া বাড়িতে থাকেন তিনি। অপরদিকে হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বাঘের আতঙ্ক। বাঘের মুক্ত বিচরণের দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর হাইলাকান্দি সরসপুর পুলিশ ফাঁড়ি এলাকার চাঁদপুর গ্রামে থাকা ভারত সরকারের এই বৃহৎ প্রতিষ্ঠানে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। শুধু কৃষি বিজ্ঞান কেন্দ্রই নয়, সমগ্র চাঁদপুর নুনকুলি অঞ্চলে বাঘের উপস্থিতির গুঞ্জনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে গৃহপালিত পশু নিখোঁজের ঘটনা ঘটছে দাবি করে এলাকাবাসী জানিয়েছেন, গত কদিন ধরে তাদের গৃহপালিত পশুগুলি হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। বিশেষ করে কৃষি বিজ্ঞান কেন্দ্রের আশপাশে টিলা ভূমি কেটে সমতল করার পর থেকে এই ধরনের ঘটনা ঘটছে। স্থানীয়রা মনে করছেন, টিলা সমতল করার ফলে প্রাণীগুলি হয়তো লোকালয়ে চলে আসছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভেতরে থাকা অ্যানিমেল ফার্ম থেকেও একটা ছাগল নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলা বন আধিকারিক অখিল দত্ত জানান, কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে যে প্রাণীটি ছবিতে দেখা গেছে সেটি আসলে বাঘ নয়, বরং এটিকে জঙ্গলের বন বিড়াল অথবা জঙ্গল ক্যাট বলে দাবি করেন তিনি। অখিল দত্ত আরো জানান, এই অঞ্চলে বন বিভাগের বিশেষ নজরদারি চালু রয়েছে। সন্দেহভাজন প্রাণীর পায়ের ছাপ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং এর ভিত্তিতে বন বিভাগ আরো তদন্ত করছে। এছাড়া প্রাণীটির কার্যকলাপ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অন্যদিকে এলাকার বাসিন্দারা প্রাণীটিকে বাঘ বলে দাবি করলেও বন বিভাগ আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছে। এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথাও বন বিভাগ জানিয়েছে। অপরদিকে বিচারপতি মনমোহন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজস্ব কোর্টরুমে বিচারপতি মনমোহনকে শপথ বাক্য পাঠ করান। বিচারপতি মনমোহন শপথ নেওয়ার পর সর্বোচ্চ আদালতে মোট বিচারকের সংখ্যা বেড়ে হল 33। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত 28 নভেম্বর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহনকে সুপ্রিম কোর্টে নিয়োগের সুপারিশ করেছিল। দিল্লি হাইকোর্টের অন্যতম সিনিয়র বিচারক বিচারপতি বিভু বাখরু এবং দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।